আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজনেস ব্লুপ্রিন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস হলো ক্লাস নং হলো 3। আর আজকের ক্লাসে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো প্রনাউন। এর আগে যে ক্লাসগুলো ছিল অর্থাৎ ক্লাস 2 তে আমি দুই অংশে বিভক্ত করে নাউন নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ওই ক্লাসগুলো দেখছো। তো আজকে প্রনাউন নিয়ে আমি আলোচনা করব। প্রনাউন নিয়ে প্রথমে আলোচনা করার শুরুতেই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই, সেটা হলো নাম্বার। এটা একটু লিখে নিই, নাম্বার। নাম্বার তো ইংলিশ গ্রামার অনুযায়ী নাম্বারকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সিঙ্গুলার নাম্বার, আর একটা হলো প্লুরাল নাম্বার। এখন সিঙ্গুলার কোনগুলো আর প্লুরাল কোনগুলো এগুলা কিভাবে বুঝবো এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত নাম্বার ক্ষেত্রে আলোচনা করতে গেলে আবার ফাংশনের কিছু ব্যাপার চলে আসে। ফাংশন ইংলিশ গ্রামার অনুযায়ী ফাংশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, এগুলা তোমরা জানো, থার্ড ফাংশন। এখন ফাংশন এবং নাম্বারের সাথে কিছুটা সামঞ্জস্য আছে, মানে এদের সাথে একটা সম্পৃক্ততা আছে, এই কারণে দুটোটা একসাথে আমরা আলোচনা করি। প্রথমে দি ফাংশন, এরপর সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার, এরপর আসি প্লুরাল নাম্বার দিয়ে। এখন এই ব্যাপারটা জানা এই জন্য দরকারি, কারণ হলো আমরা জানি যে একটা সেন্টেন্সের প্রাণ হলো সেন্টেন্সের ভার্বটা। আর এই ভার্বটা কিন্তু বেঁচে থাকে বা ভার্বটা নির্ধারিত হয় সাবজেক্ট অনুযায়ী। তো সাবজেক্টে কিন্তু আমরা প্রনাউন দেখবো, আর প্রনাউনে কিছু পার্সন আছে, নাম্বার আছে। এই কারণে আমি এই ব্যাপারটা একটু আলোচনা করতেছি। তো ফার্স্ট পার্সনে আমরা সিঙ্গুলার নাম্বারে সাধারণত আই পাই, আর প্লুরাল নাম্বারে পাই উই। এটা আমি সাধারণ আলোচনা করতেছি, একদম বেসিক কিছু কথাবার্তা। আর সেকেন্ড পার্সনে, সরি এখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনে হবে ইউ, অর্থাৎ তুমি তোমরা, ইউ। আর থার্ড পার্সনে হলো মনে করো হি থাকে, সি থাকে, এগুলা থাকে। আর প্লুরালে থাকে দে, এই জাতীয় কিছু ইয়া থাকে। আমি এখন একটু বেসিক আলোচনা করি, সেটা হলো সবসময় মনে রাখবা সিঙ্গুলার তো আমি আগে বলছিলাম যে সিঙ্গুলার দ্বারা একটি ব্যক্তি, বস্তু, স্থান মানে একটি বুঝাবে, আর প্লুরাল দ্বারা একাধিক বুঝাবে। আর থার্ড পার্সনের ব্যাপারটা একটু বলে নিই। আমি, আমরা, তুমি, তোমরা, এই চারটা ওয়ার্ড ছাড়া পৃথিবীতে আর যা কিছু আছে তাই থার্ড পার্সন। এই চারটা ওয়ার্ড ব্যতীত পৃথিবীতে আর যা ওয়ার্ড আছে যেগুলা প্রনাউনের কাজ করে, সেগুলা যদি একজনকে বুঝায় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর অনেকজনকে বুঝালে থার্ড পার্সন প্লুরাল হবে। এটা হলো পার্সন এবং নাম্বার একদম বেসিক আলোচনা। এটা এই জন্য করলাম কারণ অনেকের বেসিক দেখতেছে অনেক দুর্বল, মানে অনেকে এগুলা নিয়ে আমাকে এখনো প্রশ্ন করে। তো আরেকটা কথা সেটা হলো একজন আমাকে বলতেছে যে ওনাকে ক্লাস করছে, ভালো লাগতেছে, ও শুয়ে 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 ক্লাস করতেছে আমার ক্লাস। এটা কোনো কথা হলো? মানে ক্লাস কি এত এত মানে সুখ শান্তি নিয়ে পড়ালেখা করার চিন্তা ভাবনা তোমাদের? একটু পরিশ্রম করতে হবে। কারণ আমি জানি মানে যারা এই ক্লাসটা, মনে করে এই ক্লাসটার কথাই বলি, যারা টেবিলে বসে ক্লাস করবে, একটু দূরে রাখবে মোবাইলটা, নোটিফিকেশন অফ রাখবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করে নোট করে ফেলবে, তারা যে রেজাল্টটা করবে, যারা শুয়ে শুয়ে করবে আর মানে নোট করবে না, শুয়ে শুয়ে দেখলাম মানে কি এক খেলা ফেলা অবস্থা, তাদের আর যারা নোট করবে সুন্দর করে বসে বসে ক্লাসটা করবে চেয়ার টেবিলে, তাদের রেজাল্ট সেম হবে না। তোমরা এটা লিখে রাখতে পারো, কারণ তোমার যে পরিশ্রম সেটা অনুযায়ী কিন্তু তুমি ফল পাবা। বসে বসে এইভাবে শুয়ে শুয়ে ক্লাস করে আসলে ক্লাস থেকে কোনো বেনিফিট আশা করা যায় না। যাই হোক, এরপর আমরা প্রনাউনের একদম বিস্তারিত আলোচনায় চলে যাই। তো অ্যাডমিশনে প্রনাউনের যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা প্রনাউনের চার্ট আছে। প্রনাউনের চার্টটা হলো, আমরা প্রনাউনকে সাধারণত দেখবো যে সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে। এটা আমি প্রথম যে ক্লাসটা ওইটাতে আলোচনা করছিলাম, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে প্রনাউন পাই। আবার প্রনাউনকে আমরা অনেক সময় পসেসিভ প্রনাউন হিসাবে দেখবো। পসেসিভ বলতে কি বুঝায় এটা আমরা পরে আলোচনা করব।
আবার পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে প্রোনাউন কাজ করতে পারে। মনে করো মাই, মাই কিন্তু সবসময় নাউনের আগে বসে, এটা কিন্তু প্রোনাউন, কিন্তু নাউনের আগে যেহেতু বসছে এই কারণে এটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভই কেবল নাউনের আগে বসতে পারে। এরপর একটা প্রোনাউন আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, ওইটা আহামরি ইম্পর্টেন্ট না, তবু আমি কিছুটা আলোচনা করে যাব। চলো কথা বেশি না বলে আমরা ধীরে ধীরে ক্লাসের ভিতর দিকে চলে যাই। প্রথমে আমি চারটা দেখাই প্রোনাউনের, এই চারটা তোমরা অবশ্যই বারবার দেখবা, কারণ এখান থেকে দেখবা তো খুব কমন পড়ে গেছে। চারটায় খুব হয়, এগুলো আমার শীটে আছে, আমি এখানে শীট থেকে সরাসরি পড়ালে আসলে ক্লাসের মজাটা থাকে না। এটা মানে কেমন জানি ভার্চুয়াল ভার্চুয়াল আরো বেশি ভাব চলে আসে। প্রথম যে প্রোনাউনটা সেটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, মানে যে যে সকল প্রোনাউন সাবজেক্টে বসে, অর্থাৎ সাবজেক্টে প্রোনাউন বসলে এটা রূপটা কেমন হয় এটা আমরা এই লাইনে দেখবো। এরপর দেখবো অবজেক্টিভ, অবজেক্টিভ মানে অবজেক্টের জায়গায় যদি কোনো প্রোনাউন বসে সেটা রূপটা কেমন হয় এটা এখানে দেখবো। আর একটা আছে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা আছে, এটা তোমাদের আমি এরপরই করবো, কারণ এখন করলে অনেকে কিছু বুঝবে না। এরপর আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপর রিফ্লেক্সিভ, আর রিফ্লেক্সিভ নিয়ে মনে হয় জানে না যেমন কেউ নাই, যে প্রোনাউনের শেষে এস ই এল এফ অথবা এস ই এল ভি এস, সেলফ অথবা সেলফস দিয়ে দিলে ওইটা রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে যায়। তো এখন আমরা সাবজেক্টিভ আলোচনা নিয়ে আলোচনা করি। আমরা সাবজেক্ট হিসেবে যখন প্রোনাউন দেখি তখন দেখবা আমরা আই দেখি, যেমন আই ডু ইট, আমি কাজটা আমি এটি করি। তারপর উই দেখি, সাবজেক্টের জায়গায় আমরা প্রোনাউন হিসেবে উই দেখি। ইউ দেখি, ইউ আর এ গুড বয়, আবার উই ডু দা ওয়ার্ক, আমরা কাজটি করলাম এরকম দেখি। তারপর ইট দেখি, ইটস মাই প্লেজার, এটা আমার মানে একটা আনন্দের ব্যাপার এরকম বোঝায়। তারপর আছে হি আছে, সি পুরুষবাচক বোঝাতে হি বসে, মহিলাবাচক সি। এরপর দে দেখি। এরপর একটা গুরুত্বপূর্ণ, এটা হলো ওয়ান, ওয়ান নিয়ে একটু কথা বলবো, আগে লিখে নি তারপর ওয়ান নিয়ে একটু আলোচনা করব, এটা একটু কনফিউশনাল। এরপর আছে, এরপর মোটামুটি এগুলাই। আর একটা হু, হু দেখা যায় মাঝে মধ্যে, এটা আহামরি ইম্পর্টেন্ট না। আই, উই, ইউ, ইট, হি, সি, দে, ওয়ান, হু, এগুলো আমরা সাধারণত সাবজেক্টে তোমরা খেয়াল করবে এগুলাই বলে, কিন্তু আবার অবজেক্টে যখন আই বসে তখন আইটা কিন্তু মি হয়ে যায়। যেমন আমি কি বলি, যেমন হি গিভ মি বলি, হি গিভস মি বলি, সে আমাকে দিল। এখন হি গিভস আই বলি না, সে দিল আমি, এরকম বলি না। অবজেক্টের জায়গায় আই হয়ে যায় মি, উই হয়ে যায় আস। কি বলি আমরা, হি গিভস আস, হি গিভস উই, এরকম বলি না। তাহলে আমরা কি বলতে পারি, উই অবজেক্ট হয়ে যাবে আস, ইউ সবসময় ইউ থাকে যায়, এটা কোনো পরিবর্তন হয় না। আর ইট হয়ে যায় ইট, ইট ইটই থাকে। যেমন আই ডু ইট, আমি এটি করি, আমি কি করি এটি করি, কি উত্তরে অবজেক্ট হয়। আর অবজেক্ট দেখো ইট কিন্তু ইটই থাকে যাইতেছে অবজেক্টের জায়গায়। তারপর হি কে আমরা অবজেক্ট হিসাবে পাই হিম, আই গিভস হিম, সরি আই গিভ হিম, আমি তাকে দিলাম। আবার এটা হয়ে যায় হার, হয়ে যায় হার, আই গিভ হার, আমি তাকে দিলাম। মহিলাবাচকত্ব হার, আর পুরুষবাচক হির ক্ষেত্রে হিম, মহিলাবাচক শির ক্ষেত্রে হার, দের ক্ষেত্রে দ্যাম হয়ে যায়। আর ওয়ান এর ক্ষেত্রে ওয়ান থাকে যায়, হুর ক্ষেত্রে হোম হয়ে যায়, হু হোম হয়ে যায়, হু অবজেক্টের জায়গায় সবসময় হোম হয়ে যাবে। এবার আসি পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন ব্যাপারটা হলো এরকম, মনে করো আমরা অনেক সময় বলি যে হিজ ফ্যান ইজ গ্রেটার দেন মাই ফ্যান, মনে করো এটাই বললাম, যে তার হিজ ফ্যান ইজ, বেটারই লিখি, বেটার মানে ভালো, দেন মাই ফ্যান মানে আমার ফ্যানের চেয়ে তার যে কলম ওইটা ভালো। এবার ইংলিশের নিয়ম অনুযায়ী এখানে যে ফ্যান দেখতেছো আগে পরে, ইংলিশের নিয়ম অনুযায়ী মানে বারবার একই ওয়ার্ড ব্যবহার করা ইংলিশ সবসময় পছন্দ করে। তোমরা দেখবে প্রোনাউন ব্যাপারটা আসছে এই কারণে, যাতে একটা নাউন বারবার ইউজ করা না লাগে। আমি বললাম মনে করো রহিম গোস টু স্কুল, রহিম ইজ এ গুড বয়, এইভাবে বারবার বলতে থাকলে হবে না। রহিম রহিম, রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করে তার ব্যাপারে বিস্তারিত বলে দিই। ইংলিশের ক্ষেত্রে মানে একটা ওয়ার্ড বারবার প্রতিটা সেন্টেন্স ইউজ হোক এরকম ব্যাপারটা আগে স্কিপ করা হয়। এন্ড দেখো হিজ ফ্যান,
তার কলম ইজ বেটার দেন মাই ফ্যান, আমার কলমের চেয়ে ভালো। তো এই যে ফ্যান শব্দটা এটা একই লাইনে দুইবার আছে। তো এই কারণে এই ব্যাপারটা রোধ করার জন্য ইংলিশ গ্রামার অনুযায়ী কি করা হয়, এই যে মাই আছে, মাইটা কিন্তু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই সবসময় নাউনের পূর্বে বসে, এই কারণে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই মাই প্লাস এই যে ফ্যানটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, মাইন লিখতে পারি। আমরা যদি এই ব্যাপারটাকে এভাবে লিখি, হিজ ফ্যান ইজ বেটার দেন মাইন। মাইন লিখে দিলে, মাইন বলতে মাই ফ্যান বোঝাবে, কারণ ফ্যানটা এখানে আছে, আর মাইয়ের যে পসেসিভ প্রনাউনটা আছে সেটা হলো মাইন। এই মাইনটাই হলো পসেসিভ প্রনাউন। তো এই পসেসিভ প্রনাউন কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করা এটা একটু খেয়াল রাখো, কারণ এগুলা ডিগ্রিতে লাগে, ডিগ্রিতে বিশেষ করে পসেসিভ প্রনাউনটা খুব বেশি কাজে লাগে। এমনকি আই, মি, আই এর ক্ষেত্রে পসেসিভ প্রনাউন হয় মাইন, আর উই আস এগুলোর ক্ষেত্রে হয় আওয়ার্স, তারপর এটার ক্ষেত্রে হয় ইউরস, ইউর ক্ষেত্রে হয় ইউরস, ইটের ক্ষেত্রে হয় ইটস, এরপর হির ক্ষেত্রে হয় হিস, হারের ক্ষেত্রে হয় হার্স, সরি এখানে হার্স হবে, এইচ ই আর এস হার্স। আর দের ক্ষেত্রে হয় দেয়ার্স, THEIRS। মানে এখানে দেয়ার্স বলতে বোঝাচ্ছে দেয়ার প্লাস আরেকটা নাউন থাকবে, যে নাউনটার সাথে আমরা মানে সম্পৃক্ততা দেখবো ফার্স্টে, যেমন কি হিস ফ্যান, ফ্যানের সাথে একটা সম্পৃক্ততা দেখছি লাস্টে, ওই নাউনটা দেয়ারে ফর বসবে, আর এটাকে আমরা দেয়ার্স লিখে দিলে ওই আর ওই নাউনটা আলাদা করে লেখা দরকার হবে না। এই কারণে মূলত পজিটিভ প্রোনাউনের ধারণাটা ইংলিশে আছে। এগুলার ক্ষেত্রে কোনোটাই হয় না, এগুলার ক্ষেত্রে কোনো পজিটিভ প্রোনাউন নাই। এরপর আছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ হলো যেমন কি মাইন, পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসবে, এটা একটু মনে রাখবা। মনে করো এটা অধিকার বুঝাতে বসে, অধিকার বা আমার কোনো কিছু, আমার তার এরকম বুঝাতে বসে। মনে করো আমি বললাম তার কলম, হিস ফ্যান, আমার কলম মাই ফ্যান, এরকম। এগুলো হলো মানে অধিকার বোঝায়, মানে কারো অধিকারে কোনো কিছু আছে সেটা বোঝায়, আর যা আছে তার পূর্বেই ওই পজিটিভ অ্যাডজেক্টিভটা বসবে। তো আই, মি, মাইন এগুলার পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাইন। আওয়ার্স এর উই এর ক্ষেত্রে আওয়ার, ইউ এর ক্ষেত্রে ইউস। আমরা বলি ইউর ফ্যান, তোমার কলম। এরপর ইটের ক্ষেত্রে হয় ইটস, এটা ইটস হয়। এরপর হিস, হিসের ক্ষেত্রে হিস থাকে যায়, আর হার শির ক্ষেত্রে হয় হার হয়। আমরা বলি হার ফ্যান, এটা দেয়ার হবে, দের ক্ষেত্রে হয় দেয়ার। এবার রিফ্লেক্সিভ এটা হলো অনলি শুধু সেলফ অথবা সেলফ যুক্ত হবে। একজন বোঝালে সেলফ আর একাধিক বোঝালে সেলফ হবে, এটা আমি একটু দেখা দিই। আর এই সেলফটা কার সাথে যুক্ত হবে, এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে এগুলোর সাথে যুক্ত হবে। মনে করো মাই এর রিফ্লেক্সিভ হবে মাই সেলফ। এখানে মাই বলতে কিন্তু আমি একজন, এই কারণে সেলফ। আওয়ার, আওয়ার কিন্তু একজন বুঝায় না, আবার অনেকজন বুঝায়, এই কারণে আওয়ার সেলফ হবে। সরি আওয়ার সেলফ। তারপর আরেকটা আছে দ্যাম সেলফস, এটাও কিন্তু একজন বুঝে না, দে দ্বারা অনেকজন বুঝবে। দ্যাম সেলফ। এরপর হার ক্ষেত্রে এগুলো তো জানো, হার সেলফ, হিজ সেলফ। তারপর এটার ক্ষেত্রে হবে ইট সেলফ, এখানে একটু এটার বানানটা নিয়ে এটা এরকম হবে ইট সেলফ। এস এস দুইটা হবে না, সেলফের একটা এস আবার ইটস এর একটা এস, এইভাবে হবে না, ইট সেলফ এভাবে হবে। তারপর ইউর সেলফ। এটা হলো এই যে ফোনাউনের যে স্টারটা আছে এটা নিয়ে একটু আলোচনা। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোথায় কোন ফোনাউনের কোন রূপটা বসে এটা যদি না জানো, সব জায়গায় মনে করো আই বসাই দিলা, সব জায়গায় মি বসাই দিলা, তাহলে সেন্টেন্স শুদ্ধ হবে না। আর এগুলা থেকে গ্যাপ দিয়ে প্রশ্ন আসে, মানে বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে, এই কারণে একটু সতর্ক থাকবা। এরপর আমরা এগুলা নিয়ে বিস্তারিত আরেকটু আলোচনা করি, মানে কোনটা ঠিক কোন জায়গায় বসাতে হবে এটা নিয়ে।
তো এই আলোচনাটা আমি শীট থেকেই দেখাই, কারণ আমি চারটাই মোটামুটি আলোচনা করে ফেলছি, তবুও শীট থেকে আরো কিছু হয়তো ইনক্লুড করছি এখানে। যেমন কি দেখো, এখানে তোমরা স্ক্রিনশট দিলে দিতে পারো। এটা হলো মূল চারটা। আর এখানে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, এটা খেয়াল করো। এটা কিন্তু আমি বারবার বলতেছি, কারণ তবুও অনেকে ভুল করবে। এমনকি মাই বুক, ইউর স্কুল, এরকম। এরপর দেখো ইটস হলো পজিটিভ, আর ইট দিয়ে যদি একটা কমা থাকে আর এস থাকে তাহলে ইট ইজ বুঝাবে। অন্য কালারটা নেই, এটা খেয়াল করবে। এটা অনেকে ভুল করে, মানে ইটস এরকম থাকলে, কোনো কমা না থাকলে, কমা যদি না থাকে তাহলে এটা পজিটিভ বুঝাবে। আর পজিটিভ তো সবসময় বুঝো নাউনের আগে বুঝবে। আর পজিটিভ অ্যাডজেক্টিভের কথা বললাম, নাউনের আগে বুঝবে। আর ইট কমা দিয়ে যদি এস থাকে তাহলে ইট ইজ বুঝায়, এটা একটু খেয়াল রাখবা। আর সিঙ্গুলারে আমরা সেলফ বসাই, আর প্লুরালে সেলফস বসাই। সিঙ্গুলার তো মানে বুঝো একজনকে বুঝালে সেলফ, বহুজনকে বুঝালে সেলফস। এবার আসিস সাবজেক্টিভ প্রনাউন কোথায় কোথায় বসে, এটা নিয়ে একটু আলোচনা করি। সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় সবসময় সাবজেক্টিভ প্রনাউন বসে, এটা সবাই জানে। এরপর এগুলা খুবই ইম্পর্ট্যান্ট, এই দুই তিনটা। একটা হলো বি ভার্বের পর সাবজেক্টিভ প্রনাউন বসে। বি ভার্বের পর, যেমন ইট ইজ, তোমরা দেখবা যে ইট ইজ আই বসে, ইট ইজ আই বসে, এটা বি ভার্ব। বি ভার্ব হলো, বি ভার্ব হলো মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, বিআইএনজি, বিং। এগুলা হলো বি ভার্ব, এগুলা একটু নোট করে রাখবা। এগুলার পর সবসময় আই বসবে, মানে সাবজেক্টিভ ফর্ম বসবে। আই বসবে, হি বসবে, সি বসবে। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো এটা তো বুঝতেছো, এইখানে যেগুলো আছে দেখতেছো, এগুলা হলো সাবজেক্টিভ ফর্ম। বি ভার্বের পর সবসময় আমরা এগুলা লিখবো, কখনো অবজেক্টিভ ফর্ম লিখবো না। ইট ইজ মি লিখবো না। অনেকে এটা বারবার ভুল করে, আমি বলার পরও পরীক্ষার প্রশ্ন তোমরা ভুল করার সম্ভাবনা অনেক বেশি। ইট ইজ মি লিখবো না, ইট ইজ আস লিখবো না, ইট ইজ ইউ লিখবো, কারণ ইউর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্ম তা। আমরা সবসময় সাবজেক্টিভ ফর্মই লিখবো। ইট ইজ ইট, ইট ইজ হি, এইভাবে লিখবো। তো এটা নিয়ে একটু খেয়াল রাখবা। এরপর আছে পজিটিভ ডিগ্রিতে ব্যবহৃত সো ডট ডট এস, এস ডট ডট এস, এরপরে সাবজেক্টিভ প্রনাউন বসে। পজিটিভ ডিগ্রি কি এটা নিয়ে এখন আলোচনা করবো না, ডিগ্রি অফ কম্পারিজন একটা তোমাদের আলোচনা আছে, ওইখানে করব। এটা এখন মূলত এতটুকু মনে রাখো, সেন্টেন্সে সো ডট ডট এস এবং এস ডট ডট এস এর পর সাবজেক্টিভ প্রনাউন বসে, এটা এতটুকু নোট করে রাখো। আমরা যখন ডিগ্রিতে আলোচনা করব তখন এই ব্যাপারগুলো দেখাবো। এরপর কম্পারেটিভ ডিগ্রি, এটাও ডিগ্রির আলোচনা। তো তোমরা মানে সাধারণভাবে, খুব সাধারণভাবে এভাবে মনে রাখতে পারো, সেটা হলো সাবজেক্টিভ প্রনাউন বলবে বি ভার্বের পর এস ডট ডট এস, অথবা সো ডট ডট এস এর পর, আরেকটা হলো দেন এর পর। এখন দেন এর পর আবার সবসময় বলবে না, দেন এর ক্ষেত্রে কিছুটা নিয়ম আছে। এটা হলো দেন এর পর সাবজেক্টিভ প্রনাউন বসে যদি সাবজেক্টের সাথে তুলনা বোঝায়। আগে সেন্টেন্সটা বুঝতে হবে। যেমন আমি এখানে লিখছি একটা সেন্টেন্স, তামিম ইজ টেলার দেন আই। এখন তামিমের সাথে আই এর তুলনা করা হচ্ছে, তামিম কিন্তু এখানে সাবজেক্ট, সাবজেক্টের সাথে তুলনা করলে দেন এর পর সাবজেক্টিভ প্রনাউন বসবে। আবার যদি অবজেক্টের সাথে তুলনা করা বোঝায় তাহলে দেন এর পর অবজেক্টিভ প্রনাউন বসবে। বুঝছো তোমরা? মানে সাবজেক্টের সাথে, এখানে তামিম ইজ টেলার দেন আই, তামিমটা সাবজেক্ট না, ইজ ভার্বের সাবজেক্টই তামিম। এখন আই কে তুলনা করা হচ্ছে তামিমের সাথে, তামিম সাবজেক্ট। সাবজেক্টের সাথে তুলনা করা হলে লাস্টে সাবজেক্টিভ ফর্ম দেন এর পর, আর অবজেক্টের সাথে তুলনা করা হলে দেন এর পর অবজেক্টিভ ফর্ম। যেমন এটা দেখো, মাই টিচার লাইকস মি মোর দ্যান হিম। আমার শিক্ষক আমাকে পছন্দ করে তার চেয়ে বেশি। এখন এখানে যে তুলনাটা, এটা মির সাথে করা হচ্ছে, মাই টিচারের সাথে করা হচ্ছে না। আমার শিক্ষক পছন্দ করে, কাকে পছন্দ করে? আমাকে। আমরা জানি কাকে দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পায়। আর অবজেক্টের সাথে যখন তুলনা বুঝাবে, ওই দেন এর পর আমরা অবজেক্টিভ প্রনাউন বসাবো। হিম বসাইছি, এখানে হি বসাই নাই। এটাকে আমরা এভাবে লিখতে পারি, মনে করো যদি এটা তামিম ইজ টেলার দেন হি লিখতে পারি, কারণ তামিমের সাথে হি তুলনা করা হচ্ছে। এখানে মির সাথে হিমের তুলনা করা হচ্ছে, মি যেহেতু অবজেক্টিভ ফর্মে আছে তাহলে হিমটা অবজেক্টিভ ফর্ম হবে। আমি মূলত এটাই বুঝাতে চাইতেছি। এটা যদি না বুঝো তাহলে আরেকবার দেখবা, আশা করে বুঝবা। এরপর অবজেক্টিভ প্রনাউন কোথায় কোথায় বসবে। অবজেক্টিভ প্রনাউন কোনগুলো এগুলো তো তোমরা জানো, মি, আস, ইউ, ইট, হিম, হার, দেম, আওয়ার, এগুলা অবজেক্টিভ ফর্ম, এটা আগে দেখাইছি।
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টিভ প্রনাউন, এটা প্রথম বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের যে ক্লাসটা ছিল ওইটাতে আমি বলছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসে, আর অবজেক্টে যে প্রনাউনটা বসে সেটাই অবজেক্টিভ প্রনাউন। এরপর আছে প্রিপজিশন এর অবজেক্ট হিসাবে অবজেক্টিভ প্রনাউন বসবে, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে সবসময় অবজেক্টিভ প্রনাউন বসবে। এটা যেমনকি আমি বুঝাই তোমাদের, সেটা হলো প্রথম ক্লাসে যে উদাহরণটা দিয়েছি ওইটাই দিই। মনে করো হি গিভস আ বুক টু মি, সে একটি বই আমাকে দিল। এখানে দেখো টুটা কিন্তু প্রিপজিশন, প্রিপজিশনের পর এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হয়েছে। এটা কিন্তু আই এর অবজেক্টিভ ফর্ম নিয়ে আমরা আগে দেখাছিলাম। মূলত এখানে এই কথাটা বলা হচ্ছে। এরপর এক্ষেত্রে লক্ষণীয় প্রিপজিশনটি যদি কনজাংশন অর অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তবে এই নিয়ম প্রযোজ্য হবে না। তোমরা খেয়াল করবা যে প্রিপজিশনটা আসলে কি কনজাংশন নাকি অ্যাডভার্ব। মনে করো অনেক সময় আফটার কিন্তু প্রিপজিশন, আবার আফটার কনজাংশন হতে পারে। মনে করো আমরা বললাম আফটারের পর সবসময় হয় ফার্স্ট পার্টিসিপল, এটা একটা আলোচনা আছে। আমি একটা উদাহরণ দেখাই তাহলে বিষয়টা একটু ভালোভাবে বোঝা যাবে। মনে করো আফটার দিলাম, আফটার আফটার কনজাংশন কখন হবে? মনে করো আফটার আগে একটা ক্লজ থাকবে, ক্লজ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরপর মাঝখানে আফটার থাকবে আর এরপর ক্লজ থাকবে। এখানে বোঝানো হচ্ছে আমরা জানি যে কি প্রিপজিশনের পর অবজেক্টিভ প্রনাউন হয়। এখন যদি ক্লজ থাকে, ক্লজ থাকলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হবে। এখন দেখো এখানে কিন্তু সাবজেক্টিভ প্রনাউন হবে, আফটারের পরও সাবজেক্টিভ প্রনাউন হইতেছে কখন? যখন ক্লজ আছে। ক্লজ থাকলে ওই ভার্বের সাবজেক্ট হিসাবে সাবজেক্টিভ প্রনাউনই বসাতে হবে। আফটারের কারণে তোমরা আফটারকে প্রিপজিশন মনে করে অবজেক্টিভ প্রনাউন বসাতে পারবে না। এখানে আফটারটা হলো কনজাংশন, মানে দুইটা ক্লজকে যুক্ত করে দিছে, এখানে প্রিপজিশনে কাজ করতে জানা। এগুলা আস্তে আস্তে প্র্যাকটিস করলে আরো বুঝবা। আমি অনলি বেসিক গুলা কথা কিছু বলতেছি। এরপর রিলেটিভ প্রনাউন সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে পজিটিভ প্রনাউন বাদ গেছে, সরি। এরপর আরেকটা আছে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড এর পর অবজেক্টিভ প্রনাউন বসে। এরপর আছে লেট এর পর অবজেক্টিভ প্রনাউন বসে। লেট এর এটা ইম্পর্টেন্ট আছে। মনে করো আমরা বলি লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও, সরি আমাকে কাজটি করতে দাও। তো লেট এর পর দেখতেছো মি বসতে হবে, মি হলো আই এর অবজেক্টিভ প্রনাউন। এভাবে লেট এর পর সবসময় অবজেক্টিভ প্রনাউন বসে, এটা একটু খেয়াল রাখবা। এরপর আসি পসেসিভ প্রনাউন। এখন এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ তোমরা ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ড এগুলো আসলে অনেকে চিনা। এটা নিয়ে আলোচনা করলে অনেক ক্লাস করাই বন্ধ করে দেবে যে এগুলা কি বলতেছে। পসেসিভ প্রনাউন, পসেসিভ প্রনাউন তো আমি আগে কিছু হালকা ধারণা দিছিলাম। আর পসেসিভ প্রনাউন তো বুঝো, মানে সরি এখানে আসলে পসেসিভ প্রনাউন হবে না, আমি এখানে টাইপিং মিস্টেক হয়েছিল। এখানে হবে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, সরি আই এম সরি, তোমরা একটু কারেকশন করে নিবা, দুঃখিত আমি। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ নিয়ে সাধারণ যেগুলো বলছে ওগুলো জিরান্ডের পূর্বেও পজিটিভ অ্যাডজেক্টিভ বলছে। এখন জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি, এটা একটু বলে রাখি, ভার্ব প্লাস আইএনজি। মনে করো হি insisted he insisted on my going, মানে আমার যাওয়া নিয়ে সে জোরাজোরি করতেছে এরকম। এখন তোমরা খেয়াল করো এই ভার্ব গো প্লাস আইএনজি, এরপর মাই বসছে। মাই হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা তো আগে দেখা ছিল। মাই, আওয়ার, ইউর, ইটস, মানে যেগুলো দিয়ে অধিকার বোঝাবে। এরপর অধিকার বোঝাতে নাউনের পূর্বে পজিটিভ প্রনাউন বসে, এটা তো জানো তোমরা। মনে করো ফ্যান, ফ্যানের পূর্বে এটা আমার ফ্যান, আমার মানে তো অধিকার বোঝাচ্ছে, তার ফ্যান অধিকার। এরকম বোঝালে হিজ ফ্যান হবে, মাই ফ্যান হবে, এরকম অধিকার বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। সিঙ্গুলারের সাথে নাউন অ্যাপোস্ট্রোফিয়াস হয়, অর্থাৎ সাইফুস। আচ্ছা মানে মনে করো অনেক সময় দেখবা যে একটা নাউন আছে, মনে করো আমি কি বললাম, মনে করো লিখলাম হামিম। এখন তুমি এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বানাইতে চাইতেছো। মনে করো হামিমের কিছু একটা আছে, মনে করো হামিমের কলম আছে। এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো, হামিমস ফ্যান লিখতে পারো, হামিম অ্যাপোস্ট্রোফিয়াস ফ্যান, হামিমস ফ্যান। তাহলে এই যে হামিমস অ্যাপোস্ট্রোফিয়াস দিয়ে হামিমটাকে, হামিমসটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। হামিম কিন্তু নাউন,
হামিমের সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়ার কারণে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর প্লুরালের সাথে যদি মানে মনে করো কিছু বালকের কলম আছে, তাহলে আমরা মনে করো কিছু বালক বয়েস, এটা মানে অনেক বালক বোঝায়। কারণ প্লুরালের পজিটিভ অ্যাডজেক্টিভ করার সময় এই বয়েসের পরে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা পায়। মনে করো বয়েস ফ্যান্স, অনেক বালকের কলমগুলো। তো এটা একটু খেয়াল করবা, সিঙ্গুলার বুঝালে আগে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস, আর প্লুরাল বুঝালে প্লুরালের যে এস থাকে ওইটার পরেই অ্যাপোস্ট্রফি এসটা দিবে। এখানে দেখো বয়েস, অ্যাপোস্ট্রফি এসটা পরে, আর সিঙ্গুলারের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা আগে এসটা পরে। এগুলো একটু খেয়াল করবা। সেন্টেন্স কারেকশনে এগুলা থেকে প্রশ্ন হতে পারে। এরপর রিলেটিভ প্রোনাউন সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমি আশা করি প্রোনাউন থেকে প্রশ্ন হলে 90% প্রশ্ন এই রিলেটিভ প্রোনাউন থেকে আসে। তো এটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। এগুলো একটু মুছে দিই। এরপর আমরা একটু রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করি। আমরা আগে প্র্যাকটিস বুকে কিছু কথা বলি, তারপর আমরা মূল আলোচনায় যাব। আমরা লিখলাম রিলেটিভ প্রোনাউন, লিখি রিলেটিভ প্রোনাউন মূলত কোন নাউনের পরে বসে, কোন নাউনের পরে বসে, নাউনের পরে বসে এবং পরবর্তী ক্লজ এর সাবজেক্ট হিসাবে কাজ করে। অর্থাৎ একটা ক্লজ থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, এরপর ভার্ব, এরপর এক্সটেনশন থাকবে। রিলেটিভ প্রোনাউনটা কি করলো দেখো তাহলে। ক্লজ 1 দেখি, ক্লজ 1, এই ক্লজ 1 এর সাথে পরবর্তী ভার্ব এবং এক্সটেনশনকে যুক্ত করে দিল। এটাই হলো মূলত রিলেটিভ প্রোনাউনের মূল কাজ। তো অ্যাডমিশনে রিলেটিভ প্রোনাউন নিয়ে যে প্রশ্নগুলো আসে বা যে নির্দিষ্ট রিলেটিভ প্রোনাউন গুলো থেকে বেশি প্রশ্ন হয় সেগুলো আগে একটু লিখে দিই। সেটা হলো দ্যাট আছে, হুইচ আছে, এরপর আছে হু আছে, আর দ্যাট, হুইচ, হু। আর দুইটা আছে সেগুলো হলো হোম আছে, এরপর দুইটা একটু ব্যতিক্রম আছে, সেগুলো হলো হু এবার, হু এবার, একটা হলো হোম এবার। এই দুইটা একটু ব্যতিক্রম, আর এগুলো আছে মূলত এগুলো থেকে বেশি প্রশ্ন হয়। আমরা দ্যাট নিয়ে আলোচনা করি। দ্যাট রিলেটিভ প্রোনাউনটা হুইচ আর দ্যাট অনেকটা প্রায় সেম, এবং এই দুইটার মধ্যে কিছু বেশি পার্থক্য আছে, আর বাকিগুলো সেম। পার্থক্যটা আমি একদম শেষে দেখাবো। দ্যাট দ্বারা মূলত ব্যক্তিকেও নির্দেশ করা যায়, বস্তুকেও নির্দেশ করা যায়। মনে করো ইট ইজ মাই বুক, দ্যাট ইজ রিটেন বাই, মনে করো আরিফ আজাদ লিখলাম। এটি আমার বই, যেটি আরিফ আজাদ কর্তৃক লেখা হয়েছিল। এখানে হুইচ ব্যবহার করতে পারবো। আবার দ্যাট দ্বারা ব্যক্তিকে নির্দেশ করা যায়। মনে করো আমি লিখলাম ইট ইজ মাই ব্রাদার, দ্যাট কেম ফ্রম লন্ডন। এ আমার ভাই যে লন্ডন থেকে এসেছিল। তো দ্যাট তাহলে আমরা দেখতেছি ব্যক্তির ক্ষেত্রে বসানো যায়, বস্তুর ক্ষেত্রে বসানো যায়। হুইচ কিন্তু এরকম না, হুইচ কেবল ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যায়, সরি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা যায়। হুইচ কেবল বস্তুর ক্ষেত্রে, আর দ্যাট বস্তু ব্যক্তি উভয়টার ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা একটু তোমরা খেয়াল রাখবা। এরপর আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হু। এখন হু এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হু, হোম এগুলাতে তোমরা খুবই ভুল করো। হু রিলেটিভ প্রোনাউনটা যখন ব্যবহার করবা তখন একটা জিনিস, একটা বিষয় মাথায় রাখবা, সেটা হলো হু কেবল ব্যক্তিকে নির্দেশ করে। একটা কথা হলো এটা, হু কেবল ব্যক্তিকে নির্দেশ করে। তাহলে তোমরা বলতে পারো তো দ্যাটও ব্যক্তিকে নির্দেশ করে, এটাও তো বললেন। হ্যাঁ, এটাও বলছি। দ্যাট যখন ব্যক্তিকে নির্দেশ করবে, দ্যাট এর আগে আমরা কমা ব্যবহার করতে পারবো না, এরকম একটা ব্যাপার থাকে। আর হুর আগে আমরা কমা ব্যবহার করতে পারি। যা হোক, এত গভীর আসলে প্রশ্ন আসবে না। প্রশ্ন যেখান থেকে আসবে ওইটা নিয়ে কথা বলি।
কখন হু ব্যবহার করবা আর কখন হোম ব্যবহার করবা এটা নিয়ে একটু সমস্যা। তাহলে আমরা লিখি হু ভার্সেস হোম। যে প্রশ্নটা দেয়া থাকবে রিলেটিভ প্রোনাউনে, তোমরা ওইটাতে খেয়াল করবা যে এই প্রশ্নের যে শূন্যস্থান, মনে করো এটা প্রশ্নে এখানে কিছু একটা বলা আছে, এটা শূন্যস্থান, এরপর কিছু একটা বলা আছে, কারণ এই শূন্যস্থানের আগে কি কোনো নাউন আছে, কোনো নির্দিষ্ট নাউন আছে, এটা দেখবা। যদি নাউন থাকে আর এই শূন্যস্থানের পর যদি কোনো ভার্ব থাকে, তাহলে নিঃসন্দেহে এখানে হু হয়ে যাবে। এটা হলো একটা মানে খুব শর্টকাট নিয়ম, এটা তোমরা একদম লিখে রাখবা এবং বারবার এগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে ওইখানে দেখবা। মনে করো এটার একটা আমরা উদাহরণ দিতে পারি এরকম যে দিতে পারি, মনে করো দিস ইজ হাসান, দিস ইজ হাসান হু কেম ফ্রম ঢাকা। এটা হাসান যে ঢাকা থেকে এসেছিল। এখন পরীক্ষার প্রশ্নে এখানে গ্যাপ দেওয়া থাকবে, এখানে কিছু দেওয়া থাকবে না, এটা গ্যাপ থাকবে। আমি কি বলছি, যখন গ্যাপ দেওয়া থাকবে তোমরা খেয়াল রাখবা গ্যাপের আগে কি কোনো নির্দিষ্ট নাউন আছে। হ্যাঁ, এখানে নির্দিষ্ট নাউন হাসান আছে, নির্দিষ্ট নাউন বা প্রনাউন আছে কিনা এটা দেখবা। আর গ্যাপের পর কোনো ভার্ব আছে কিনা, যেমন কি এখানে দেখো কেম, এটা কিন্তু একটা ভার্ব। যদি এরকম থাকে তাহলে নিঃসন্দেহে শূন্যস্থান হয়ে যাবে হু। এরপর হোম কখন আসবে এটা একটু বলে নিই। আর হুর ক্ষেত্রে একটা কথা আমি বলতে ভুলে গেছি, এটা হলো হু সাবজেক্ট হিসেবে বসে, এটা তো প্রথমেই মানে সাবজেক্টিভ প্রনাউনের যে চার্ট ওইটা ওইখানে দেখাইছিলাম। আর হোম কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হবে, এটা কিন্তু আমাদের যে চার্ট ওইটাতে ছিল। তো এটা আবার একটু স্মরণ করাই দিলাম, কারণ এটা বুঝলে অনেক কিছু বুঝে যাবা। যেমন সেন্টেন্সের শূন্যস্থানটা দেখবা, এটা কি সাবজেক্টের শূন্যস্থান, সাবজেক্টের জায়গায় শূন্যস্থান নাকি অবজেক্টের জায়গায় শূন্যস্থান, তখন তোমরা খুব সহজে এটা আস করে ফেলতে পারবা যে এখানে হু হবে নাকি হোম হবে। এরপর আমরা হোম নিয়ে কিছু আলোচনা করব, সেটা হলো হোমও কিন্তু ব্যক্তিকে বোঝায়। হোমের পূর্বে যদি তোমরা দেখো যে কোনো নাউন বা প্রনাউন নির্দিষ্ট আছে, উম, এরকম একটা উদাহরণ দিলে মনে হয় তোমরা খুব ভালো বুঝবা। আচ্ছা, আগে আমরা রুলসটা লিখে নিই, সেটা হলো মনে করো আগের মতো লিখি। এখানে একটা ক্লজ থাকবে, ক্লজের পর নাউন বা প্রনাউন থাকবে, নাউন অথবা প্রনাউন, এরপর একটা গ্যাপ থাকবে, গ্যাপের পর আবার নাউন বা প্রনাউন, তারপর ভার্ব। হুর ক্ষেত্রে কি ছিল, গ্যাপের পর সরাসরি ভার্ব ছিল। আর হুমের ক্ষেত্রে কি থাকবে খেয়াল করো, গ্যাপের পূর্বেও নাউন বা প্রনাউন থাকবে, গ্যাপের পরও নাউন বা প্রনাউন থাকবে, এই নাউন বা প্রনাউনের পরেই ভার্বটা থাকবে। তখন শূন্যস্থানে হোম হয়ে যাবে। যেমন কি একটা উদাহরণ তোমাদের দিই, সেটা হলো হি ওয়াজ দ্য ম্যান হোম আই স ইন দ্য ইউনিভার্সিটি। মনে করো এটা দিলাম, হি ওয়াজ দ্য ম্যান হোম আই স ইন দ্য ইউনিভার্সিটি। মনে করো এটা দিলাম। তাহলে এখানে খেয়াল করো, আমি যে রুলসটা বলছি সেটা হলো হোমের আগেই নাউন বা প্রনাউন থাকবে, আবার পরও নাউন বা প্রনাউন থাকবে। এখানে দেখো এই হোম আছে, হোমের পূর্বে আছে কি ম্যান, ম্যান কি নাউন, আবার হোমের পরে আছে প্রনাউন, প্রনাউনটার পরেই ভার্বটা আছে, তাহলে মাঝখান হয়ে যাবে হোম। আর হুর ক্ষেত্রে দেখো হুর পরে কিন্তু একটা ভার্ব ছিল, এই কারণে এই ভার্বটার সাবজেক্ট হিসাবে হু বসছে, হু সবসময় সাবজেক্ট হিসাবে বসে। আর এখানে মূলত ভার্বটার অবজেক্ট হিসেবে হোম বুঝছে, যেটা যারা বাংলা অর্থ বুঝে ইংলিশে তারা খুব সহজে দিতে পারবে। যেমন কি আই স হোম, আমি যাকে দেখেছিলাম, আমি কাকে দেখেছিলাম, ওই দা ম্যানটাকে। তো শর্টকাটের টেকনিক হলো এটা, যদি গ্যাপের পূর্বে একটা নাউন বা প্রনাউন এবং পরে আরেকটা নাউন বা প্রনাউন, তাহলে মাঝখানে হোম। আর গ্যাপের পূর্বে নাউন বা প্রনাউন কিন্তু গ্যাপের পরে ভার্ব থাকবে, তাহলে মাঝখানে হয়ে যাবে হু। এবার আমরা আরেকটু জটিলের দিকে যাব, মানে এই এই টপিক থেকে আরেকটু জটিল একটা প্রশ্ন হতে পারে। মনে করো আমি একটা উদাহরণ লিখলাম, সেটা এরকম, মনে করো এটা আমার শীতেই আছে, হি ওয়াজ তামিম, হি ওয়াজ তামিম who I think is a cricket player। ধরো এই উদাহরণটা লিখলাম। এখন আমি তোমাদের কি বলছিলাম, হুর ক্ষেত্রে কি হবে, আগেই একটা নাউন বা প্রনাউন থাকবে,
আর পরে থাকবে একটা ভার্ব। কিন্তু এই নিয়মটা দেখো এখানে কিন্তু হু বসছে, কারণ পরে ভার্ব নাই। আসলে পরে ভার্বটা আছে, কিন্তু যারা ইংলিশ মানে বাংলাটা বুঝে না বা সেন্টেন্সের খুব গভীর স্ট্রাকচার বুঝে না, তারা এটা মিসিং করবে প্রশ্নটা। এখানে খেয়াল করো, হুর আগে আছে তামিম, আবার হুর পরে আছে আই। ঠিক আছে, যেমন কি আই থিঙ্ক এটা একটা ক্লজ। আবার ইজ এ ক্রিকেট প্লেয়ার। এখন তোমরা খেয়াল করো, ইজ যে ভার্বটা আছে এটা সাবজেক্টটা কোথায়? থিঙ্ক এর সাবজেক্ট আই পাইলাম, ইজ এর সাবজেক্ট কোথায়? সেন্টেন্সে একটা সেন্টেন্সে সবসময় মনে রাখবা, সাবজেক্ট যত ভার্ব তত, অথবা ভার্ব যত সাবজেক্ট তত। এখন এখানে ভার্ব দেখো, থিঙ্ক একটা ভার্ব, এটা সাবজেক্ট পেলাম আই। ওকে, তারপর ওয়াজ একটা ভার্ব, এটা সাবজেক্ট পেলাম হি। কিন্তু ইজ, এই ভার্বটা সাবজেক্ট কোথায়? এই ভার্বটা সাবজেক্ট হলো হু। এই কারণে মূলত এখানে হু বসতে, নাহলে এখানে হোম বসতো। এই ভার্বটা না থাকলে এখানে হোম বসতো। তাহলে খেয়াল করো, ইজ যে ভার্ব আছে এটা সাবজেক্টটা মিসিং। এই মিসিং সাবজেক্টটাই হলো হোম, হু। আর হু হলো সবসময় কি সাবজেক্টিভ প্রনাউন হিসেবে ব্যবহার করা হয়। এটা একটু ব্যতিক্রম, তোমরা খেয়াল করবা। আর এটা মনে রাখার সহজ টেকনিক হলো, একটা সেন্টেন্সে ভার্ব যত সাবজেক্ট যত, এমনকি এখানে ভার্ব আছে একটা, এটা এই এক নম্বর ভার্বটা সাবজেক্ট হলো হি, এক দিলাম। তারপর থিঙ্ক এটা ভার্ব দুই, এটার সাবজেক্ট হলো আই, দুই দিলাম। ইজ ভার্ব তিন, এটা সাবজেক্ট হলো, এটা সাবজেক্ট হলো হু। আর এখানে মূলত গ্যাপ দেওয়া থাকবে প্রশ্নে। তো এখানে গ্যাপ দেওয়া থাকলে তোমরা খেয়াল করবা যে মানে পরবর্তী যে ভার্বটা আছে এটা কি কোনো আগে সাবজেক্ট আছে, সাবজেক্ট না থাকলে ওইখানে হু দিবা, কারণ হুটা হলো এই ভার্বটার সাবজেক্ট। এটা না বুঝলে আরেকবার দেখে নিবা। এরপর এই হোমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম একটা নিয়ম আছে, এটা নিয়ে এখন আলোচনা করব। সেটা হলো প্রিপজিশনের পর, মনে করো অনেক সময় সেন্টেন্সের মাঝখানে প্রিপজিশন দেখবে, মনে করো এরকম দেওয়া থাকবে, অল অফ গ্যাস ড্যাশ দেওয়া থাকবে, মানে একটা ক্লজ থাকবে, মাঝখানে অল অফ দেওয়া থাকে, আবার একটা গ্যাপ দেওয়া থাকে, এরকম মানে সামথিং দেওয়া থাকে, তারপর অফ বা অন্যান্য প্রিপজিশন। তখন কিন্তু সবসময় হোম বসবে, এটা খেয়াল রাখবা, তখন সবসময় আমরা হোম ইউজ করবো। এটার একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হলো মনে করো এটা আমার সিটেই আছে, নেইদার অফ হোম আই হ্যাড সিন বিফোর। আই হ্যাড সিন বিফোর, ধরো এটাই দিলাম। তাহলে এখানে খেয়াল করো, অর্থাৎ তাদের কাউকেই আমি মানে একদমই দেখিনি এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে একটা বিষয়, সেটা হলো আমি আগে বলছিলাম যে হোমের আগে কি থাকবে, একটা নাউন বা প্রনাউন, আর পরে নাউন বা প্রনাউন। এখানে দেখো একটা আগে আছে একটা প্রিপজিশন, এটা একটু ব্যতিক্রম। আমি আগে বলছি হোম যেহেতু অবজেক্টিভ প্রনাউন, তাই প্রিপজিশনের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন বসে, এই কারণে এই প্রিপজিশনটার পর হোম বসবে, হু বসবে না। এটা একটু খেয়াল রাখবা। এরপর আসি আমরা হু এভার এবং হোম এভার। হু এভার এবং হোম এভার আলোচনা সেম। আমরা লিখি হু এভার, যেখানে যেখানে হু ব্যবহার করা যায় আগে এটা লিখে রাখলে ভালো হয়। যেখানে যেখানে হু, যেখানে যেখানে হু ব্যবহার করা যায় সেখানে হু এভারের ক্ষেত্রে সেই নিয়ম, হু এভার এর ক্ষেত্রেও সেই নিয়ম। আহ, খালি একটা পরিবর্তন, শুধু একটু ব্যতিক্রম থাকে, শুধু একটু ব্যতিক্রম, সেটা হলো হু এর আগে, হু এর আগে নাউন অথবা প্রনাউন নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট বানান কি ভুল করবো না, নির্দিষ্ট থাকে, কিন্তু হুএভার এর পূর্বে থাকে না, কিন্তু হুএভার এর পূর্বে থাকে না। ব্যাপারটা কেমন এটা একটু উদাহরণ দেওয়া ছাড়া বুঝবে না। সেটা হলো
মনে করো আমরা একটা উদাহরণ এভাবে লিখতে পারি, I saw the man who came here. I saw the man who come here. এখানে হু কেন বসছে এটা তো জানো, আগেই নির্দিষ্ট দা ম্যান আছে আর পরে ভার্ব আছে। আমি বলছি আগে কোনো নির্দিষ্ট নাম বা প্রনাউন আর পরে ভার্ব থাকলে সেক্ষেত্রে হু বলবে, অর্থাৎ আর পরে আর কোনো ক্লজ থাকবে না। আর পরে ক্লজ থাকলে ওই হু এর যে ব্যতিক্রম নিয়মটা ওইটা খেয়াল রাখবা। তো এখানে দা ম্যান কেন বসছে, দামেন বসছে এই কারণে, সরি হু কেন বসছে কারণ দামেন আছে। দামেন মানে নির্দিষ্ট একজন মানুষকে বোঝাচ্ছে, দা দ্বারা নির্দিষ্টতা বোঝায়। এরকম নির্দিষ্ট নাউন বা প্রনাউন থাকলে তখন আমরা হু ব্যবহার করবো। মনে করো এই সেন্টেন্সটা আবার লিখলাম আই স, আমরা দামেন লিখলাম না, আই স। এখানে কিছু না লিখে গ্যাপ দিলাম, এরপর লিখলাম কাম হিয়া। মনে করো পরীক্ষায় এটাই আসলো, আই স ড্যাশ কাম হিয়া। তো প্রশ্নে অপশন আছে, অপশনে দেওয়া থাকলো মনে করো হু দেওয়া থাকলো, হোম দেওয়া থাকলো, এরপর হু এবার দেওয়া থাকলো, নাম দেওয়া থাকলো। এখন এটার উত্তর হবে হু এবার। কেন হবে, কারণ যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, অর্থাৎ হু এর পূর্বে নির্দিষ্ট নাউন প্রনাউন থাকলে হু তখন হু হবে। আর গ্যাপ এর পূর্বে যদি নির্দিষ্ট নাউন প্রনাউন না থাকে, যেমন এখানে দেখো গ্যাপ এর পূর্বে নির্দিষ্ট নাউন প্রনাউন নাই, কিন্তু পরবর্তী যে ক্লজ এটার সাবজেক্ট নাই, তাহলে এটা তো সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসাবে আমরা জানি হু, হু এবার এগুলা বসে। হু সাবজেক্ট হিসেবে তখনই বসবে যখন পূর্বে কোনো নাউন বা প্রনাউন নির্দিষ্ট থাকবে, আর হু এবার সাবজেক্ট হিসেবে তখনই বসবে যখন পূর্বে কোনো নির্দিষ্ট নাউন বা প্রনাউন উল্লেখ থাকবে না। যেমন দেখো আই স, এখানে নির্দিষ্ট নাউন বা প্রনাউন মিসিং, মিসিং থাকলে হু এবার তোমরা দাগাবা। এটা হলো মূল আলোচনা, হু এবার কোথায় ব্যবহার করা হয়। হোম এবারও ঠিক সেম, হোম তখনই ব্যবহার করব, হোম আমরা কখন ব্যবহার করি, যখন নির্দিষ্ট থাকে। হোমের পূর্বে নির্দিষ্ট নাউন অবলিক প্রনাউন থাকবে, কিন্তু হোম এবারের পূর্বে থাকবে না। হোম এবারের পূর্বে নির্দিষ্ট কোনো নাউন বা প্রনাউন থাকবে না, থাকবে না। তো এটা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে তোমরা আশা করি সহজে বুঝবে। সেটা হলো, মনে করো আমি লিখলাম ইউ আর দ্য ম্যান হুম আই ওয়ান্টেড, মানে তুমি সে লোকটা যাকে আমি খুঁজতেছি বা যাকে আমি চাই। একটু অন্য কালি ইউজ করি কারণ এই কালিটা একটু ফ্যাকাশে। মনে করো আমি লিখলাম, সরি আমার একটু গ্রাফিক্সটা একটু ডিস্টার্ব করতেছে। আমি লিখলাম ইউ আর দ্য ম্যান, সরি দ্য ম্যান হুম আই ওয়ান্টেড। এখানে হোম কেন ব্যবহার করলাম, এটা তো আমি হোমের যে টপিক ওইটাতে বললাম যে আগে নাউন বা প্রনাউন এবং পরে নাউন বা প্রনাউন থাকবে। যেখানে দেখো আগে দামেন আছে পরে প্রনাউন আছে, এই কারণে। এবং এই সেন্টেন্সটাকে আমরা হোম এবার দিয়ে যখন লিখবো তখন কিরকম হবে খেয়াল করো, ইউ আর হোম এবার লিখে দিব, ইউ আর হোম এবার আই ওয়ান্টেড। অর্থাৎ এই যে দামেন, হোমের পূর্বে যে নির্দিষ্ট নাউন বা প্রনাউনটা ছিল, হোম এবারের ক্ষেত্রে নির্দিষ্ট নাউন বা প্রনাউনটা উল্লেখ থাকবে না। তো তোমাদের পরীক্ষায় মনে করো এরকম দেওয়া থাকলো, ইউ আর ড্যাশ আই ওয়ান্টেড। তো তোমরা খেয়াল রাখবা গ্যাপের আগে, গ্যাপের আগে কি নির্দিষ্ট নাউন বা প্রনাউন আছে, নাই, না থাকলে হোম এবার, আর যদি থাকতো তাহলে হোম দিতাম আমরা, তাহলে আমরা হোম দিতাম, যদি থাকে তাহলে হোম দিতাম, যেহেতু নাই তাহলে আমরা হোম এবার দেব। তাহলে তোমরা আশা করি এই টপিকটা খুব সহজে বুঝতে পারছো। আর এরপর আমরা রিফ্লেক্সিভ প্রনাউন নিয়ে সাধারণ কিছু আলোচনা করি। ততটা ইম্পর্টেন্ট না, তবে বিগত সালে কয়েকটা প্রশ্ন দেখা যায়। সেটা হলো আগে শিরোনামটা নিয়ে নিই, রিফ্লেক্সিভ। এটা কি তোমরা তো জানো, সেলফ অথবা সেলফ যুক্ত হবে। তো কখন যুক্ত হবে, যখন জোর প্রদান করা বোঝাবে। মনে করো আমি এই কাজটা করেছিলাম, এরকম বোঝাতে জোর প্রদান উল্লেখ পূর্বক রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করা হয়। আর বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেটা হলো মূলত ভেইল, একটা ভার্ব, এরপর আছে এনজয়,
enjoy, absent, absent, present, fright, present, fright। এই ভার্বগুলোর পর সাধারণত রিফ্লেক্সিভ ফনাউন বসে। এই ভার্বগুলোর পর সাধারণত রিফ্লেক্সিভ ফনাউন বসে। তো তোমরা প্রশ্নে খেয়াল করবা, মনে করো প্রশ্নে এইসব ভার্বগুলো যখন দেওয়া থাকবে, একটা উদাহরণ দিয়ে মনে বুঝা দিলে ভালো হয়। মনে করো আমি লিখলাম ডু নট ফ্রাইট, প্রশ্নে দেওয়া থাকলো, গ্যাপ দেওয়া থাকলো ডু নট ফ্রাইট এরপর অন ইউর ওয়েল, মানে তোমার সম্পদ নিয়ে কি করো না, অহংকার করো না। অহংকার কিন্তু পতনের মূল, এটা তোমরা সকলে জানো। আশা করি তোমরা অহংকার এদিকে যাবা না। তো এখানে কি বলা হচ্ছে, ডু নট ফ্রাইট, গ্যাপ দেওয়া আছে অন ইউর ওয়েলথ। আমরা বলছি উইল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ফ্রাইট। এই দেখো ফ্রাইট ভার্বটা আছে। এই ভার্বগুলোর পর সরাসরি যদি কোনো গ্যাপ থাকে তখন ওইখানে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করবো। মনে করো অপশনে দেওয়া থাকতে পারে, এতে দেওয়া থাকলো ইউ, বিতে ইউর, সিতে ইউর সেল, আর ডিতে দেওয়া থাকলো নান, মানে কোনোটাই নয়। তাহলে আমরা বলছি যে ফ্রাইড, প্রেজেন্ট, অ্যাবসেন্ট, এনজয়েবল এগুলোর পর গ্যাপ দেওয়া থাকলো আমরা রিফ্লেক্সিভ প্রনাউন ইউজ করবো। তাহলে এখানে যেহেতু ফ্রাইডের পর গ্যাপ দেওয়া আছে, তাহলে উত্তর কি হবে, সি হবে। এটা হলো রিফ্লেক্সিভ প্রনাউনের মূল আলোচনা। এরপর আমরা সিটে গিয়ে কিছু আলোচনা করি। আর ওয়ান এবং ওয়ান এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। সেটা হলো, ও সরি, এখানে ওয়ান এর পসেসিভ হবে পসেসিভ অ্যাডজেক্টিভ, মূলত পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ওয়ান্স। এটা ওয়ান্স হবে, ওয়ান এর পসেসিভ। এটা ব্রিটিশ ইংলিশ অনুযায়ী ওয়ান্স হবে, আর তোমরা পরীক্ষাতে ব্রিটিশ ইংলিশকে প্রায়োরিটি দিও। আমেরিকান ইংলিশ অনুযায়ী হিস হয়, এটা আমি একটু দেখছিলাম। পরীক্ষায় কিন্তু হিসও দেওয়া থাকে অপশনে, এটা কখনোই হবে না আমাদের বাংলাদেশে, এটা গ্রহণযোগ্য নয়। ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান্স দিবা তোমরা, ওয়ান্স। এটা একটু খেয়াল রাখবা। আমরা একটু সিটে চলে যাই, সিটে গিয়ে দেখি কিছু প্র্যাকটিস করতে পারি কিনা। এখানে সিটে খেয়াল করো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ হুয়ের বা ওয়ান নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে। আমি যেটা বলছিলাম ওইটাই, সেটা হলো নির্দিষ্ট নাউন থাকবে শূন্যস্থানের আগে, নির্দিষ্ট নাউন থাকবে শূন্যস্থানের পর সরাসরি একটি ভার্ব থাকবে। এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি পিডিএফ এই কারণে দিতেছি না, দেখা যাবে যে পিডিএফ দিলে আর ক্লাস করবে না ছেলে মেয়ে। এই পিডিএফটা নিয়ে মানে মোবাইলে ফোল্ডারে জমা রাখবে, আর যেদিন পরীক্ষার হল থেকে বাইর হবে তখন পিডিএফ খুঁজবে যে আসলে কমন পড়ছে না, কমন পড়লে এবার হাই উদাস করবে। এই কারণে আমি নিজেই হাতে লিখে করে দিচ্ছি। আমি চাইলে এখান থেকে একদম টানা রিডিং করে চলে যেতে পারতাম, এরকম করতেছি না। আমি নিজেও লিখে তোমাদের করাইতেছি, কারণ আমি বললেও তোমাদের ভালো মনে থাকবে। আবার আমি বিভিন্ন কালি দিয়ে লিখতেছি, তাহলে তোমাদের একটু ভালো মনে থাকবে এই জন্য। তো এখানে খেয়াল করো, আমি এখানে কালার দিয়ে দেখা দিতেছি যে নির্দিষ্ট নাউন থাকলে এবং শূন্যস্থান, এই দেখো এই শূন্যস্থান, মনে করো এখানে শূন্যস্থান আছে, এখানে হুটা নাই। শূন্যস্থান আগে নির্দিষ্ট নাউন আছে, এই যে কালারের নাউন ওই কালারের কিন্তু নাউনটা আছে, মানে কালার দিয়ে সেম করে যাওয়ার পর সরাসরি ভার্ব, ভার্বের কালার গ্রিন, এই ভার্বটার কালারও গ্রিন। তো এরকম থাকলে তাহলে আমরা হু বসাবো, এই কারণে এখানে হু বসবে। এরপর একটা নিয়ম, এটা মূলত আমি ওই যে ব্যতিক্রম নিয়মটা আলোচনা করছি ওইটা। এটা হলো, মনে করো এখানে গ্যাপ দেওয়া থাকলো, এটা আর একটু বলে নি। গ্যাপ দেওয়া থাকলো, এখন প্রশ্নে অপশন আছে, হোম আছে, হু আছে, সরি হু আছে, এরপর মনে করো হু এবার আছে, হু এবার, এরপর নান আছে। তোমরা আগে অপশন থেকে খেয়াল করবা, মনে করো এখানে কিন্তু আগে খেয়াল করবা যে দুইটা ক্লজ কিনা, এটা ইম্পর্টেন্ট। দুইটা ক্লজ হলে প্রথম নিয়ম অনুযায়ী খুব সুন্দরভাবে সারাই ফেলতে পারে। তিনটা ক্লজ হলে একটু ঝামেলা। মনে করো তিনটা ক্লজ, এখানে হি ওয়াজ তামিম একটা ক্লজ, আই থিঙ্ক আর একটা ক্লজ, এরপর ইস দিয়ে আর একটা ক্লজ শুরু হয়েছে। এখন এই ইসটার কিন্তু সাবজেক্টটা মিসিং, এই সাবজেক্টটাই হলো হু। তো তোমরা খেয়াল করবা তৃতীয় ক্লজে যদি সাবজেক্ট মিসিং থাকে, আমি তো আগে বলছি যে ভার্ব যতটা সাবজেক্ট ততটা, তৃতীয় ক্লজে ভার্বটার সাবজেক্ট মিসিং থাকলে তখন ওই সাবজেক্টিভ প্রনাউন হিসেবে আমরা হু আনবো। এই কারণে মূলত এখানে হু হয়েছে, আর এটা আমি আগেই খুব সুন্দরভাবে আলোচনা করছি। আর হু এবার কেন হয় না, অনেকে বলতে পারো হু এবার কেন হয় না, তাহলে
হুয়েভার হয় না এই কারণে, কারণ এখানে টাইম নির্দিষ্ট করে বলা আছে। আমি বলছি নির্দিষ্টতা বুঝালে অবশ্যই যদি সামনে নির্দিষ্ট কোনো নাউন প্রোনাউন থাকে অবশ্যই হু হবে। আর অনির্দিষ্ট বোঝালে মনে করো এখানে হি ওয়াজ, এখানে আর কিছু নাই, যদি এটা ওইভাবে হলে মিলে না সেন্টেন্সটা অর্থটা, মনে করো নাই, আমি তবু বললাম। এখানে যদি টাইমটা না থাকতো, নির্দিষ্টতা না বুঝাতো, টাইম নির্দিষ্ট করে না বলতো, কিছু না দেওয়া থাকতো, তাহলে হুয়েভার ব্যবহার করতে পারতাম। এটা হলো একদম বেসিক আলোচনা। সাধারণত ওই যে নিয়মটা বললাম, হু এর স্থলে দ্যাট ব্যবহৃত হতে পারে, তবে পূর্বে কমা থাকলে হবে না। ও সরি, আমি একটা জিনিস ভুলে গেছিলাম, সেটা হলো আমি বলছিলাম যে হুইচ এবং দ্যাট এর মধ্যে কখন কোনটা ব্যবহার করবো এটা একটু ক্লিয়ার করে দেবো। এটা আমি মন থেকে ছুটে গেল, আবার এখন মনে পড়লো। তাহলে আমরা একটু শিরোনাম দিয়ে নিই। আমরা প্রথমে বলছিলাম যে কিন্তু দ্যাট ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায়, হুইচ কেবল অনলি বস্তু। তাহলে এখানে বলতে পারি ব্যক্তি ও বস্তু, আর হুইচ অনলি বস্তু। এরপর আরো কিছু ব্যতিক্রম আছে, এগুলো একটু এরপর আরেকটা ইম্পর্টেন্ট আছে। মনে করো কোন সেন্টেন্সের শুরুতে মনে করো WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ড থাকলে এরপর কিছু কথা বলা আছে, এরপর আবার হুইচ অথবা দ্যাট এর নিয়ে একটা গ্যাপ দেওয়া আছে, তাহলে সেখানে দ্যাট বুঝবে, হুইচ বুঝবে না। অর্থাৎ একই লাইনে দুইবার মানে হুইচ বা দুইবার WH ওয়ার্ড ব্যবহার করবে না। প্রথম প্রথমে WH ওয়ার্ড থাকলে পরের গ্যাপে তোমরা দ্যাট ব্যবহার করবে। আরেকটা হলো ইম্পর্টেন্স, এটা হলো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্যাট বসে, বস্তুর ক্ষেত্রে। ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দ্যাট বসাও। এখানে সুপারলেটিভ ডিগ্রি কি এটা যদি অনেকে জানে না। সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে দ্যাট বসবে, দ্যাট হবে। এটা একটু উদাহরণ দিয়ে বলে দিই। সেটা হলো মনে করো আমি বললাম ইট ওয়াজ দ্য বিগেস্ট ফিশ, এরপর গ্যাপ দেওয়া থাকলো, এরপর দ্যাট ওয়াজ, সরি দ্যাট তো আমি বলে দিলাম, গ্যাপ দেওয়ার পর ওয়াজ, এবার পট। অর্থটা দ্বারা এরকম, মানে এটাই সবচেয়ে বড় আহ, মাছ, যেটা মানে এর আগে আর ধরা হয় না এরকম। মানে এটাই একদম এতক্ষণ পর্যন্ত যতগুলো মাছ ধরা হয়েছে এটাই সবচেয়ে বড়। যখন মানে অনেকের মধ্যে তুলনা বোঝায়, মানে কোনো কিছু সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি খারাপ, মানে সবার সাথে তুলনা বোঝায়, তখন মূলত সুপারলেটিভ ডিগ্রি ঘটে। আর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে তোমরা দেখবে দা থাকে, ইএসটি থাকে, অ্যাডজেক্টিভের পর ইএসটি, অ্যাডজেক্টিভের আগে দা থাকে। এটা ডিগ্রি অফ কম্পারিজন একটু আলোচনা করবো। এখানে মূলত দ্যাট এবং হুইচ, হু এগুলার ব্যবহার। মনে করো এখানে গ্যাপটা দেওয়া আছে এবং অপশনে দেওয়া আছে এ দ্যাট, বি হু, সি তে দেওয়া আছে হুইচ, ডি তে নান। এখন তোমরা বলবা ফিশ যেহেতু একটা প্রাণী, তো আমরা হুইচও ব্যবহার করতে পারি, দ্যাটও ব্যবহার করতে পারি, কিন্তু ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী সুপারলেটিভ ডিগ্রি যে সেন্টেন্সে থাকে সেখানে হুইচ ব্যবহার করা যাবে না, দ্যাট ব্যবহার করতে হবে। মনে করো এখানে লিখলাম আই ওয়াজ দা, মনে করো লিখলাম স্মলেস্ট পার্সন, লিখলাম মানে একদমই ছোট পার্সন, এটা দেওয়া থাকলো, এটা দেওয়া থাকি। মনে করো এখানে অন্য কিছু দেওয়া থাকলো, এগুলা নাই, অন্য কিছু দেওয়া থাকলো। এখন এখানে পার্সনের কারণে দেখছি এটা মানে জীব জন্তুর ক্ষেত্রে যে হুইচ বসে এটা সকলে জানে। এখন পার্সন দেওয়া থাকলো, মনে করো ব্যক্তি দেওয়া থাকলো, তাহলে এখানে সেম অপশন দেওয়া আছে, তাহলে কিন্তু হু হবে না তখন। মানে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে দ্যাট বসে, এটা বোঝাতে আমি এই উদাহরণটা বলছি। এটা একটু খেয়াল রাখবা, মূলত এই দুইটা মনে থাকলে হয়। এরপরও কিছু কিছু পার্থক্য দেখা যায়। মনে করো দা সেম একটা ওয়ার্ড আছে, এটার পর হুইচ বসে না, দ্যাট বসে। দা সেম এর পর হুইচ বসে না, দ্যাট বসে। মনে করো আমরা বলি দিস ইজ দ্য সেম কার দ্যাট আই সোল্ড লাস্ট মান্থ, এরকম মানে সময় বলে থাকি। এটা আমার দেখো যে দা সেম থাকলে দা সেম ডট ডট হুইচ হবে না, দ্যাট হবে। এই কয়েকটা ইম্পর্টেন্ট, দা সেম, দা অনলি, দুটোটা খালি অনলি সেম না, দা অনলি আছে, দা অনলির পরও দ্যাট বসে, হুইচ বসে না।
আবার কিছু কিছু আগে আছে, মনে করো ফেজ আছে, মনে করো দ্য ফ্যাক্ট দ্যাট বলি আমরা, দ্য রিজন দ্যাট বলি, দ্য রিজন হুইচ বলি না। এগুলো একটু নোট করে রাখতে হবে, দ্য ফ্যাক্ট দ্যাট বলি, মানে দা, এগুলো হলো ফ্রেজ। রিজন, রিজন দ্যাট বলি, এগুলো ক্ষেত্রে দ্যাট বসে, আর সাধারণ ক্ষেত্রে হুইচ বসে। এই হলো হুইচ এবং দ্যাট এর যে বেসিক পার্থক্য, এটা কখন কোনটা ব্যবহার করবা। এরপর আমরা নিচের দিকে যাই। হোম এর ব্যবহার আমি আগে বলছি, এখানে এগুলা দেওয়া আছে। এর পূর্বে কোনো নির্দিষ্ট নাউন বা প্রনাউন থাকে এবং গ্যাপ এর পর একটি সাবজেক্ট, অর্থাৎ নাউন বা প্রনাউন, সাবজেক্ট হিসেবে তো নাউন বা প্রনাউন বসে। দেখো এই দা ম্যান একটা নাউন বা প্রনাউন, গ্যাপ এর পর একটা নাউন বা প্রনাউন, এরকম থাকলে মাঝখানে হোম। এটা হলো আলোচনা। আর এটা হলো এটা তো সেম, গ্যাপের আগে সেম আলোচনা। এই ব্যতিক্রম নিয়মটা এখানে প্রিপজিশনের পর সবসময় হোম বসবে। দেখুন দেখো, নেদার অফ হোম আই হ্যাড সিন বিফোর কেম ইনটু দ্য অফিস। তারপর ইউজ অফ হুএভার এবং হোমেভার। হুএভার এবং হোমেভার ঠিক হু এবং হোমের নিয়মে অনলি শুধু আগে অনির্দিষ্ট থাকবে, মানে নির্দিষ্ট কোনো কিছু থাকবে না এখানে, এগুলা বলা যায়। আর হুসের পর সবসময় নাউন বসে। এটা এটা একটু বলে নিই। দেখো হুসের পর এখানে উদাহরণ দেওয়া আছে, হুস, হুস প্লাস নাউন বলে। দেখুন আই মিট দ্য ম্যান হুস সিস্টার, যার বোন নোস ইউ, যার বোন তোমাকে চিনে। হুসের পর সবসময় নাউন বসবে, এটা খেয়াল রাখবা। হুস একটা পজেসিভ এর মতো কাজ করে, মানে হুস পেন কার কলম, হুস বুক কার বই, এটা পজিটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই কারণে হুজের পর সবসময় নাউন বসে। আর হোয়াট এর অ্যান্টিসিডেন্ট থাকে না। অ্যান্টিসিডেন্ট কি এটা তো জানো মনে হয়। অ্যান্টিসিডেন্ট হলো আগে যে নির্দিষ্ট নাউন বা প্রনাউন, ওইটা বোঝানো হচ্ছে। হোয়াট এর আগে কোনো নির্দিষ্ট বা নাউন বা প্রনাউন থাকবে না। যেমন কি এখানে দেখো আই বট ইট হবে না, হোয়াট থাকলে এই ইটটা চলে যাবে। অর্থাৎ হোয়াট এর আগে ওই হুএভার এবং হোমএভার মতো নির্দিষ্ট কোনো কিছু থাকবে না, এটা বোঝানো হচ্ছে। এই দুটো আহামরি ইম্পর্টেন্ট না, তবে আমি প্রথমে যেগুলো বুঝেছি ওগুলো ইম্পর্টেন্ট। আর রিফ্লেক্সিভ প্রনাউনের ব্যাপারটা তো দেখছো। এখানে বিগত সালে কিছু প্রশ্ন দেখে কি অবস্থা, এবং ওয়ান মাস্ট ফলো ড্যাশ কনসাইন্স। তো এটা হলো নাউন, কনসাইন্স হলো নাউন। তাহলে আমরা জানি যে নাউনের পূর্বে কি বসে, পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। এখন তোমরা কি করো, সাবজেক্টটা আছে ওয়ান, ওয়ানের পজেসিভ অ্যাডজেক্টিভ কি, ওয়ান্স। এখানে অনেক সময় প্রশ্নে হিস দেওয়া থাকে, হিস হবে না, আমি আগে বলছি হিস কখন হবে না, এটা ডি এর প্রশ্ন। আই ওয়াজ, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড। আমি আগে বলছি গ্যাপের পূর্বে যদি নাউন থাকে বা প্রনাউন থাকে এবং গ্যাপের পরেও যদি নাউন বা প্রনাউন থাকে তাহলে হোম বসবে, কারণ উত্তর হোম। লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন ড্যাশ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্টুড। এখানে হুইচ হবে, এটা অর্থ অনুযায়ী হুইচ মাস্ট বি, এখানে হুইচ দ্বারা মূলত লাইফকে বোঝানো হয়েছে। তোমরা তো দ্যাট আর হুইচের ব্যাপারটা বুঝলাম, বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হয়। তো এখানে লাইফটা যদিও জীবন, জীবন একটা ওয়ার্ড, মানে এটা দ্বারা কোনো জীবকে বোঝায় না। জীবন মানে একটা জড়তা বোঝায় বা বস্তুবাচক শব্দ বোঝায়, এই কারণে লাইফকে দেখবা তোমরা অ্যাবস্ট্রাক্ট নামে। তো এই কারণে এখানে হুইচ হবে। এরপর আছে দা ক্যাপ্টেন, সরি এখানে দেখা যাচ্ছে না। দ্য ক্যাপ্টেন ড্যাশ হ্যাড এ স্কোর অফ 13, জয় অ্যান্ড আই। তো এখানে খেয়াল করো দ্য ক্যাপ্টেন, আচ্ছা এটা তো এই টপিকের প্রশ্ন না, এটা নাউন প্রশ্ন। এটা খুব ইজিলি তোমরা খেয়াল করতে পারতেছো। বারবার আগে তো সবসময় সাবজেক্টিভ, সাবজেক্টিভ নাউন বা প্রনাউন বলবে। এখন সাবজেক্টিভ দেখো এখানে মি আছে, মি তো অবজেক্টিভ, তাহলে এটা হবে না। এখানে রিফ্লেক্সিভ হবে না, রিফ্লেক্সিভ কখনো সাবজেক্টের জায়গায় বসে না। এখানে সাবজেক্টের জায়গায় গ্যাপ, কারণ ভার্বের আগে তো সাবজেক্ট বসে। তো এখানে আস আছে, আস হবে না কারণ আস অবজেক্টিভ। তাহলে সাবজেক্ট, দুটোটাই সাবজেক্ট আছে, শুধু সি তে, এই কারণে সি উত্তর। এইভাবে এগুলা তোমরা করে নেবে। আমি সবগুলো একদম ধরে ধরে করাতে গেলে অনেক সময়ের ব্যাপার। এগুলো আশা করি তোমরা তোমাদের যার যে বই আছে ওই বইয়ে পাবা, নিজ নিজ দায়িত্ব করে নিবা। আমি যতটুকু মানে আমার সাধ্যে আছে ততটুকু চেষ্টা করতেছি। এই হলো আজকের আমাদের ক্লাস। আশা করি তোমরা সকলে বুঝতে পারতেছো। আর বুঝতে না পারলে আমাদের ভিডিও নিচে মনে হয় মেসেঞ্জার একটা আইকন থাকে, ওইখানে গিয়ে আমাকে নক দিবে আর কি, মানে বলবা যে এই বিষয়টা বুঝে নাই, তাহলে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে সকলকে, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।